আচ্ছা, জ্ঞানদাস হচ্ছে তাহলে বর্ধমান জেলার কাটোয়ার 10 মাইল পশ্চিমে, ঠিক আছে, বর্ধমান জেলার কাটোয়ার 10 মাইল পশ্চিমে কাঁদরা, এই যে কাঁদরা গ্রামটা রয়েছে, কাঁদরা, কিন্তু এটাকে আরো একটা নামে কাঁদরা মাদ্রা, এই শব্দটাও আছে। এই গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে 1530 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এটা একদম ঠিক আছে। বর্ধমান জেলার কাটোয়ার 10 মাইল পশ্চিমে, কাটোয়ার 10 মাইল পশ্চিমে। আচ্ছা, এখানে জ্ঞানদাসের কথা কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন, ঠিক আছে, শ্রী চৈতন্য চরিতামৃত তার জ্ঞানদাসের কথা যিনি তার গ্রন্থে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ, যেখানে বলতে গিয়ে তিনি বলছেন যে পথটার কথা বলছেন যে পীতাম্বের মাধবাচার্য দাস দামোদর শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস মনোহর, ঠিক আছে, এই পথটার কথা তিনি বলেছেন। পীতাম্বের মাধবাচার্য, এই সপ্তাহে এটা পরীক্ষা নেব, দিতে পারবে? দাস দামোদর শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস মনোহর, ঠিক আছে, পথটা বলে দিলাম। পথটা তাহলে কে বলেছেন? কৃষ্ণদাস কবিরাজ। তার কোন গ্রন্থে বলেছেন? শ্রী চৈতন্য চরিতামৃততে, যেখানে কি বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন নিত্যানন্দ শাখা, নিত্যানন্দ শাখা বর্ণনা করতে গিয়ে জ্ঞানদাসের নাম করেছেন, ঠিক আছে। আবার ভক্তি রত্নাকর প্রণেতা, ভক্তি রত্নাকর, ভক্তি রত্নাকর প্রণেতা নরহরি চক্রবর্তী একটি পদে জ্ঞানদাস বন্দনা করেছেন, ঠিক আছে, তিনিও আবার একটি পদে জ্ঞানদাসের বর্ণনা করেছেন। একটা মিনিট একটু দাঁড়াও। আচ্ছা, যেটা বলছিলাম যে ভক্তি রত্নাকর, তিনি তার প্রণেতা, যার বইটার প্রণেতা হচ্ছেন নরহরি চক্রবর্তী, তিনিও আবার একটি পদে জ্ঞানদাসের বন্দনা করেছেন। যে পদটা বিমান বিহারী মজুমদার তিনি জ্ঞানদাসের পদ সংকলন বা জ্ঞানদাস ও তাঁহর পদাবলী এই গ্রন্থে তিনি উল্লেখ করেছিলেন, এই পদটা তিনি উল্লেখ করেছিলেন, ঠিক আছে। যদি সেখানে চাও আমি পথটা দিয়ে দেবো, যেখানে জ্ঞানদাস যে কাঁদরা গ্রামে জন্মগ্রহণ করেছে সেইটা রয়েছে, শ্রী বীরভূমেতে ধাম কাঁদরা মাদ্রা গ্রাম তথায় জন্মিলা জ্ঞানদাস, ওই পথটাতে আছে। আকুমার বৈরাগ্যেতে দিয়ে দেবো এটা, রত বাল্যকাল হইতে দীক্ষা লইলা জাহ্নবীর পাশ, ঠিক আছে, লাস্টে লেখা আছে নরহরি দাসের, তিনি এই পথটি ইহা ভনি, ঠিক আছে। তো নরহরি এই পথটা তিনি লিখেছিলেন। একটা বিষয় হচ্ছে যে বীরভূমের কান্দরা গ্রামে জ্ঞানদাসের জন্ম হয়, তিনি আজীবন কুমার ছিলেন, তিনি বিবাহ করেননি, নিত্যানন্দের অন্যতম পত্নী জাহ্নবা দেবীর কাছে তিনি মন্ত্র দীক্ষা গ্রহণ করেছেন। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমি বলি, এই পথটা কোথা থেকে পাওয়া যায়? বিমান বিহারী মজুমদারের থেকে পাওয়া যায়। বিমান বিহারী মজুমদার জ্ঞানদাসের পদ সংকলন, জ্ঞানদাস ও, বইটার নাম হচ্ছে জ্ঞানদাস ও
তাহর পদাবলী। এই বইটার মধ্যে আছে, আমি পদটা দিয়ে দেব, এই গ্রন্থের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ জ্ঞানদাস যে কাদরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার প্রমাণ সেখান থেকে পাওয়া যায়। তো ওখানে ওই নরহরি দাস, ওনার ভণিকাতে লেখা আছে নরহরি দাস পদটার যিনি প্রণেতা। আর যেটা বললাম যে নিত্যানন্দে, তিনি তো আজীবন বিবাহ করেননি, তিনি কুমার ছিলেন। এই যে নিত্যানন্দের পত্নী জাহ্নবা দেবী, যার কাছে তিনি মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন। ঠিক আছে, কাদরা গ্রামে আজও জ্ঞানদাসের নামে পূর্ণিমায় মেলা হয়, মহোৎসব হয়। খেতুরির কীর্তন মহোৎসবে তিনি গিয়েছিলেন, তার সঙ্গে চণ্ডীদাসের তুলনা করা হয়। খেতুরির খেতুরির যে যেখানে কীর্তন মহোৎসব, সেখানে তিনি গিয়েছিলেন, তার সঙ্গে কার তুলনা করা হয়, যেটা হচ্ছে চণ্ডীদাসের তুলনা করা হয়। এই যে নরহরি, যিনি ভক্তি রত্নাকর এবং নরোত্তম বিলাসে কাটোয়ার এই খেতুরির মহোৎসবের কথা বর্ণনা করেছিলেন, সেখানে জ্ঞানদাসের উপস্থিতির কথা বলেছেন। আচ্ছা, জ্ঞানদাস শ্রী চৈতন্যকে না দেখলেও নিত্যানন্দ প্রভুকে যে দেখেছিলেন তার প্রমাণ রয়েছে বিশ্বনাথ চক্রবর্তীর একটি বই। সেই বইটার নাম হচ্ছে ক্ষণদা গীত চিন্তামণি। ক্ষণদা গীত চিন্তামণি বিশ্বনাথ চক্রবর্তীর বই। শ্রী চৈতন্যের একজন অন্যতম ভক্ত বলি বা সহকর্মী বলি, সেটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। তো সেই নিত্যানন্দ মহাপ্রভুকে, মানে প্রভুকে যে দেখেছিলেন আমাদের জ্ঞানদাস, সে বিষয়ে কিন্তু প্রমাণ পাওয়া যায় কোথায় না, বিশ্বনাথ চক্রবর্তীর লেখা ক্ষণদা গীত চিন্তামণি গ্রন্থে। সেখানে জ্ঞানদাসের 3টি নিত্যানন্দ বন্দনার পদ রয়েছে, এবং নিত্যানন্দের যে বর্ণনা জ্ঞানদাস দিয়েছেন, সেখানে এটুকু বলা যায় যে তিনি যদি প্রত্যক্ষভাবে না দেখতেন নিত্যানন্দকে, তাহলে কিন্তু সেই বর্ণনা তিনি দিতে পারতেন। ঠিক আছে, প্রত্যক্ষভাবে না দেখলে তিনি হয়তো সেই বর্ণনা দিতে পারতেন না। তিনি বাংলা এবং ব্রজবুলি ভাষা, এই দুটো ভাষাতেই পদ রচনা করেছেন। গৌরাঙ্গ নিত্যানন্দ লীলা, রাধাকৃষ্ণ লীলা, এই দুটো বিভাগেই তিনি পদ রচনা করেছেন। তাহলে তার ভাষা কি ছিল? ফার্স্ট অফ অল তার ভাষা ছিল বাংলা এবং ব্রজবুলি। ব্রজবুলি, হ্যাঁ, বাংলা এবং ব্রজবুলি। আর একটা হচ্ছে যে তিনি দুই ধরনের, একটা হচ্ছে গৌরাঙ্গ নিত্যানন্দ লীলা, মানে শ্রী চৈতন্যকে নিয়েও লেখা, আর একটা হচ্ছে যেটা হলো রাধা কৃষ্ণ লীলা। এই দুই ধরনের পদই তিনি কিন্তু রচনা করেছেন। যেমন কি লাগি গৌর মোর শীর্ষক তার একটা গৌর চন্দ্রিকার পদ রয়েছে। গৌর চন্দ্রিকা, গৌর চন্দ্রিকা আমরা কাকে বলি? তার যে গৌরাঙ্গ বিষয়ক পদ একটা হচ্ছে, যেখানে গৌরাঙ্গ বিষয়ক পদ মানে শ্রী চৈতন্যদেব নিজে রাধা ভাবে ভাবিত হয়েছেন, দিয়ে তার যে তিনি যেভাবে কৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ করেছেন, সেই বিষয়ক পদগুলোকে আমরা গৌরাঙ্গ বিষয়ক পদ বলে থাকি। কিন্তু আমরা সবসময় বলি যে আরে বাবা গৌর চন্দ্রিকা না করে বলো, মানে খুব বেশি ডিটেলসে না গিয়ে যদি আমরা কিছু যখন বলতে বলি, তখন আমরা এই শব্দটা কিন্তু বলে থাকি। তো এই জাতীয় পদগুলোতে কি হয় যে এই জাতীয় পদগুলোতে গোবিন্দ দাসের পদ বিশেষ উল্লেখযোগ্য। ঠিক আছে, আমরা জানি যে ষোড়শ শতাব্দীর শেষ ভাগে এই যে খেতুরির কথা বলছি, যেখানে নরোত্তম ঠাকুর যে কীর্তনের আয়োজন করেছিলেন, তারই অন্যতম ফল ছিল গৌরচন্দ্রিকা। শ্রীরাধিকার ভাবে মগ্ন হয়ে যিনি শ্রী চৈতন্য, তিনি
কৃষ্ণকে আরাধনা করছেন। রাধা কৃষ্ণ কথার এইভাবে বর্ণনা দেওয়া হয়েছে সেইটা। আর গৌরাঙ্গ বিষয়ক পদ যেখানে শ্রী চৈতন্য দেবের দেহের সুন্দর বর্ণনা দেওয়া আছে। এমনকি এটাও বলা হয় যে শ্রী চৈতন্য মানে খুব কখনোই মানে লম্বা এবং তার যে তার ফর্সা ছিলেন গৌর, তার গৌর বর্ণ, আর একটা হচ্ছে তার ছিপছিপে চেহারা ছিল, যেমন ঠিক মেয়েদের চেহারা হয় আর কি, সেই কারণে তো সেই বর্ণনাটাই দেওয়া হয়েছে। অনুরাগের বিষয়ক পদে আমরা দেখতে পাই যে জ্ঞানদাস হচ্ছে ভীষণভাবে মানে তার অনুরাগ বিষয়ক পদে তিনি কিন্তু শ্রেষ্ঠ। অন্যান্য বিষয়ক বেশ কিছু তিনি অভিসারের পদ রচনা করেছেন, তিনি পূর্বরাগের পদ রচনা করেছেন, তিনি নিবেদন বিষয়ক পদ রচনা করেছেন, ইভিন প্রথমে বাল্যলীলা বিষয়ক পদও তিনি রচনা করেছেন। প্রত্যেকটা পদই তোমাদেরকে দেওয়া হয়েছে, আমি ডিসকাস করছি এক এক করে। তো সেই তার মধ্যে আমরা বলতে পারি বিশেষ করে রূপানুরাগের পদে কিন্তু জ্ঞানদাস ছিলেন শ্রেষ্ঠ। আচ্ছা, তিনি মূলত তাকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হতো। চণ্ডীদাসের সঙ্গে তার তুলনা করা হয় ভীষণভাবে। আর ষোড়শ শতকের তিনি কবি এটুকু বলা হয়ে থাকে, মানে পদকর্তা তিনি, এটা বলা হয়ে থাকে ষোড়শ শতাব্দীর অন্যতম তিনি কবি বা পদকর্তা। ঠিক আছে। চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয়। তাই জ্ঞানদাসের আমরা প্রতিভার স্ফুরণ দেখতে পাই পূর্বরাগ, অনুরাগ, রূপানুরাগ, ইভেন এতে নিবেদন বিষয়ক, আমি বললাম বাল্যলীলা বিষয়ক, এই সবগুলোতে দেখা যায়। কিন্তু রূপানুরাগ, স্পেশালি অনুরাগের ক্ষেত্রে রূপানুরাগের পদে তিনি ছিলেন শ্রেষ্ঠ। তার এই যে আমরা প্রথম পদটাই দেখতে পাই, রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ। তো এখানে যে অনন্ত একটা বাসনা, একটা হাহাকার, যে একটা চিত্র ধরা পড়েছে, ঠিক আছে। অথবা যেমন আছে, আলো মুঙি জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে। প্রত্যেকটা এই পদগুলো, তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে, এই প্রত্যেকটা পদ ভীষণ উল্লেখযোগ্য। জ্ঞানদাসের অভিসারের 16টি পদ পাওয়া যায়। জ্ঞানদাস অভিসারের কটি পদ লিখেছিলেন? 16টি পদ লিখেছিলেন। তার পদ সংখ্যা এই যে জানা যায়, যেটা কেউ বলেন 395টি, কখনো 400টি, মানে একদম এক্সাক্ট ভ্যালুতে ধরা হয়। তো পদকল্প তরুতে 186টি পদ রয়েছে, যার মধ্যে ব্রজবুলিতে 105টি ভাষা, মানে ব্রজবুলিতে লেখা 105টি পদ। যে বিষয়গুলো লেখা আমি সেগুলো বললাম। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে তার অভিসারের পদ হচ্ছে 16টি। এই প্রশ্নটা আসে। তার যদি আমরা প্রথম দিকের পদগুলো পড়ি, যেখানে তার কবি প্রতিভা কোথাও তিনি বিদ্যাপতি এবং চণ্ডীদাস এই দুজনকেই অনুকরণ করেছেন। কিন্তু পরবর্তীকালে জ্ঞানদাস দেখলেন যে বিদ্যাপতিকে তিনি যদি অনুসরণ করেন, তার যে আলংকারিক যে বিষয়টা, অলংকার তার লেখার মধ্যে, তো সেটাকে তিনি ধীরে ধীরে কি করলেন না, এই যে ত্যাগ করলেন। ঠিক আছে, সেই আলংকারিক রীতিটা ত্যাগ করে তিনি কি করলেন, চণ্ডীদাসের মতো সহজ সরল গ্রাম্য রীতিকে তিনি ব্যবহার করলেন। এবং নরহরি তাকেও তিনি কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছিলেন। তারপর দেখা গেল যে তিনি তার স্বতন্ত্রভাবে লেখা শুরু করেছিলেন। গৌর এবং নিত্যানন্দ বিষয়ক পদ, বেশ কিছু পদ জ্ঞানদাস রচনা করেছেন, যার মধ্যে আমরা জানি যে তার গৌর এবং নিত্যানন্দ বিষয়ক পদগুলোর মধ্যে যে আরে মোর নিত্যানন্দ রায় শীর্ষক পদটা, ঠিক আছে, আরে মোর নিত্যানন্দ রায়, এই পদটা। এটা হচ্ছে তার গৌরাঙ্গ বিষয়ক বা গৌর বিষয়ক পদ, গৌর বিষয়ক পদ।
তার বেশ কিছু আমরা দেখি যে বাল্যলীলার পদও পাওয়া যাচ্ছে। জ্ঞানদাসের বেশ কিছু শ্রীকৃষ্ণের বাল্যলীলার পদ পাওয়া যায়, যেখানে সখ্যরস এবং যেখানে বাৎসল্য লীলার অভূতপূর্ব মিশ্রণ ঘটেছে। সখ্যরস এবং বাৎসল্য লীলার অভূতপূর্ব মিশ্রণ ঘটেছে। তিনি, আমি আগেই বলেছি যে তিনি জ্ঞানদাস, বিদ্যাপতি এবং চণ্ডীদাসকে অনুসরণ করেছেন। তার সেই যে অনুসরণ করা, যেটা তার পরবর্তীকালে আমরা তার পূর্বরাগ এবং অনুরাগের পর্যায়ের পদগুলো, মানে যেখান থেকে তার মৌলিকতা বা যেখান থেকে তার শ্রেষ্ঠত্ব শুরু, তো সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর। এই যে শীর্ষক পদটিতে শ্রীকৃষ্ণের যে রূপ এবং গুণ, এই দুয়েই রাধাকে আকর্ষণ করেছে। তার মধ্যে একটা মিলনের তীব্র আকাঙ্ক্ষা, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, মানে তার মধ্যে মিলনের একটা আকাঙ্ক্ষা প্রতি মুহূর্তে রূপায়িত হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো। তারপর যেটা বলছিলাম, তার যে বাল্যলীলার বিষয়ক কি হোহ নন্দ কিশোর, এই জায়গাটা, বা আরেকটা হচ্ছে যে আমরা শ্রীকৃষ্ণের যে কৃষ্ণ রূপ বর্ণিত হয়েছে, যেখানে বলছে চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিল ময়ূর পুচ্ছ, এই যে এই পদটিতে শ্রীকৃষ্ণের মাথার উঁচু করে চূড়া বেঁধে তাতে ময়ূর পুচ্ছ দিয়েছে, এই শোভা যেন রমণীদেরকে মুগ্ধ করছে। এগুলো অভিসারের পদ আমি বলেছি, মূলত তিনি বর্ষাভিসার, তিমিরাভিসার, শুক্লাভিসার এবং দিবাভিসারের পদ রচনা করেছেন। মাত্র একটি পদে জ্ঞানদাসের রাধা তার সখীদেরকে ছেড়ে একা অভিসারে গিয়েছিলেন। তাহলে তিনি যে অভিসারের পদগুলো রচনা করেছিলেন, যার মধ্যে বর্ষাভিসার, তিমিরাভিসার, শুক্লভিসার, তারপরে হচ্ছে দিবাভিসার, এই পদগুলো তিনি রচনা করেন। দানলীলা নৌকো বিলাসের ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য পদ রয়েছে। জ্ঞানদাসের যে নৌকো বিলাসের যে পদটা রয়েছে, নৌকো বিলাসের একটা পদের সঙ্গে শ্রীরূপ গোস্বামীর কৌমুদী নাটকের মিল রয়েছে। নৌকো বিলাসের যে পদ রয়েছে জ্ঞানদাসের, তার সঙ্গে শ্রীরূপ গোস্বামীর যে কৌমুদী নাটক, তার সঙ্গে মিল রয়েছে। কৌমুদী নাটকের মিল রয়েছে কার না, তার নৌকো বিলাসের পদের সঙ্গে। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবু জ্ঞানদাস তো দিয়েছে, তাই ভেতর থেকে আমাদের যেটুকু জেনে রাখা। তার আক্ষেপানুরাগের পদে একদিকে কৃষ্ণের প্রেম আর অন্যদিকে সমাজ সংসার, এই উভয়ের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, যেটা একটা রাধার মধ্যে একটা ব্যাকুলতা, তিনি কি করবেন, তো এই জায়গায় আমরা দেখতে পাই যে জ্ঞানদাস অনেকাংশেই চণ্ডীদাসের কাছে তিনি কি হয়েছেন না, ঋণী থেকেছেন। ঠিক আছে, চণ্ডীদাসের রাধার যে গোপন যন্ত্রণা, জ্ঞানদাসের রাধার মধ্যেও কিন্তু সেই প্রেম, সেটাই প্রেম হয়ে ঝরে পড়েছে, সেই বিষয়টাকেই তিনি উল্লেখ করেছেন। নিবেদনের পদেও কিন্তু চণ্ডীদাসের কণ্ঠে যেমন আমরা সুর শুনতে পাই, সেই একই সুর আমরা জ্ঞানদাসের ক্ষেত্রেও দেখতে পাই। এই কারণেই তিনি বোধহয় চণ্ডীদাসের ভাবশিষ্য।
এই কারণেই তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য। ঠিক আছে, তাহলে তিনি একদিকে তার লেখনীর ক্ষেত্রে শিরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী প্রভৃতি লেখকদের অর্থাৎ গৌড়ীয় যে বৈষ্ণব দর্শন রয়েছে সেখান থেকে সেই পদগুলো জ্ঞানদাস অসম্ভব ভাবে পাঠ মানে সুন্দরভাবে পাঠ করেছিলেন এবং সেগুলো তিনি বুঝেছিলেন। পরবর্তীকালে তার পদের মধ্যে তিনি তার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। তার পদাবলীর মধ্যে লক্ষ্য করা যায় যে তিনি একদিকে গৌড়ীয় বৈষ্ণব দর্শনকে কোথাও লঙ্ঘন করেননি। ঠিক আছে, তাহলে আমরা যদি জ্ঞানদাসের পদের একটা বৈশিষ্ট্য খুঁজি তো দেখব গৌড়ীয় বৈষ্ণব দর্শনকে কোথাও জ্ঞানদাস কিন্তু তার পদের মধ্যে যেটা মূল বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব দর্শন, অর্থাৎ বৈষ্ণব পদাবলীর যে মূল যে ধারা বা আমরা যে তত্ত্ব সেটা কিন্তু কোথাও তিনি অস্বীকার করেননি। এবং তার সঙ্গে তিনি চৈতন্য প্রভাবে একটা রেখাচিত্র তিনি এঁকে দিয়েছিলেন। তার গভীর অন্তর্দৃষ্টি, তার অধ্যাত্মবাদ, তার কল্পনা, তার লিরিক লিরিক যে ক্ষমতা, ঠিক আছে, এই সব কিছু একেবারে মিলে মিশে গিয়েছিল কাব্যের মধ্যে। কি কি? তার গভীর অন্তর্দৃষ্টি, অধ্যাত্মবাদ, তারপরে হচ্ছে অধ্যাত্মবাদ, তারপরে হচ্ছে যে তার লিরিক লিরিক প্রতিভা, আর গৌড়ীয় বৈষ্ণব দর্শন এইগুলো, এবং তার নিজস্ব স্বতন্ত্রতা, ঠিক আছে, এগুলো একীভূত হয়ে গিয়েছিল। কল্পনা, কবির নিজের কল্পনা সেই। আবার এই জ্ঞানদাসের পদাবলীর মধ্যেই আমরা রোমান্টিকতাও দেখতে পাই। ঠিক আছে, তার বাল্যকালের যে কি বলবো, যে বাল্য আমরা যে রস দেখতে পাই, অর্থাৎ শিশুকালে যে কল্পনা শক্তি, তখন তো কল্পনা শক্তি হবে না, মানে শিশুকালের যে সরলতা, সেই জায়গাগুলো, যে সক্ষতা, সেই জায়গাগুলো কিন্তু তার কাব্যের মধ্যে উঠে মানে তার পদগুলোর মধ্যে উঠে এসেছে। আর লিরিক কেন বলা হয়েছে, যেটা জ্ঞানদাসের কবিতার মধ্যে বা পদগুলোর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পদই বলবো লিরিক। লিরিক অর্থে আমরা কাকে বলি? গীতি কবিতাকে বলি। গীতি কবিতা কাকে বলে না, যে কবিতাটার মধ্যে কবি তার নিজের ব্যক্তিগত অনুভূতিকে প্রকাশ করে থাকেন। আমরা যে ক্লাস 11-12 পড়বো, তো সেখানে তো মহাকাব্য, গীতি কবিতা এগুলো রয়েছে, টার্মিনোলজি গুলো নাটকের ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে, কাব্যের ক্ষেত্রে সবগুলোই রয়েছে। নাটক সবগুলোই রয়েছে এগুলো। তো যেটা বললাম, তো এই যে বিষয়টা, এটা আমাদেরকে তার লিরিক হচ্ছে যে কবির ব্যক্তিগত সুখ দুঃখ অনুভূতি যে পদগুলোর মধ্য দিয়ে উঠে এসেছে সেটাই হচ্ছে গীতি কবিতা অর্থাৎ লিরিক। আর এই লিরিককে কিন্তু জ্ঞানদাস একমাত্র বৈষ্ণব পদাবলীর একমাত্র কবি যে যিনি লিরিকটাকে খুব সুন্দরভাবে আত্মপ্রকাশ করেছেন তার কাব্যের মধ্যে। লিরিকের যে সৌন্দর্য খুব সুন্দর একটা মানে তত্ত্বের আকারে তার কাব্যের মধ্যে দিয়ে প্রকাশ করেছে। আর তিনি ইন্দ্রিয়জ প্রেমের কথা বলেছেন, তিনি রূপ তৃষ্ণাময় ইন্দ্রিয়াত্মক সৌন্দর্যের কথা তিনি তার কাব্যে বলেছেন। মোটামুটি ভাবে আমরা ব্যক্তিগতভাবে এইটা বলতে পারি। আর একটা হচ্ছে যে আমরা তো জানি যে আক্ষেপানুরাগের যে পদগুলো রয়েছে, আক্ষেপানুরাগের পদের মধ্যেও কিন্তু জ্ঞানদাসের পদ রয়েছে। ঠিক আছে, শ্রীকৃষ্ণের প্রতি এক্ষেত্রে দেখা যায় আক্ষেপানুরাগ 8 প্রকার। আমরা আগেই বলেছিলাম না যে আক্ষেপানুরাগ দীনবন্ধু যিনি আক্ষেপানুরাগের পদের কথা পদটাকে ভাগ করেছিলেন 8টি ভাগে। শ্রীকৃষ্ণের প্রতি, মুরলীর প্রতি, দূতির প্রতি, সখীর প্রতি,
গুরুজনের প্রতি, নিজের কুলশীল জাতির প্রতি, কন্দর্পের প্রতি, বিধাতার প্রতি, মানে সব জায়গায় তার অনুরাগ থেকে যে আক্ষেপ হয়েছে যে সবাইকে হয়তো হারিয়ে ফেলবেন তিনি, তো সেই জায়গায় তো জ্ঞানদাসও কিন্তু সেখানেও তার অনুরাগ যেন আক্ষেপে মাখামাখি হয়ে গেছে, দুটোর মধ্যে একটা মিশ্রণ ঘটেছে। আর শেষে বলবো কেন জ্ঞানদাসকে বলা হয়েছে চণ্ডীদাসের ভাবশিষ্য, না জ্ঞানদাস চণ্ডীদাসের দ্বারা কবি জীবনের শুরুতেই প্রভাবিত হয়েছিলেন। চণ্ডীদাসের মতো এই যে তিনিও সার্থকভাবে কাজ করেছেন, ব্রজবুলি পদ নিয়ে কিছু লিখলেও বাংলা পদে সাধারণত চণ্ডীদাসের আমরা ব্রজবুলি ভাষায় পদ দেখতে পাই না, তিনি বাংলা ভাষাতেই লিখেছেন, তো সেই জায়গাটাতে জ্ঞানদাস কিন্তু বেশি করে প্রভাব বিস্তার করেছেন। জ্ঞানদাসের বনিতায় চণ্ডীদাসের অনেক পদ এসেছে। চণ্ডীদাসের অনেক পদ এসেছে, যেমন ওই তোমারও লাগিয়া বেড়াই ভ্রমিয়া গিরি নদী বনে বনে খাইতে শুইতে আনো নাহি চিতে সদাই জাগয় মন। এই প্রত্যেকটা এই পদগুলোর ক্ষেত্রে না জ্ঞানদাসের কিন্তু চণ্ডীদাসের কাছে তিনি যে ঋণী ছিলেন সেটা বোঝা যায়। রসদগারের পদের ক্ষেত্রে আমরা দেখছি শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরাণে নেহা, এই পদগুলোর ক্ষেত্রে তার প্রমাণ আমরা দেখতে পাই। তিনি পয়ার ব্রজবুলি ভাষার ব্যবহার, আলংকারিক ভাষা তিনি ব্যবহার করেছেন কিন্তু কম ব্যবহার করেছেন বাংলা ভাষা। এই তিনি আলংকারিক যে বিদ্যাপতির যে যে তার যে রাধাকে তিনি যতটা আলংকারিক হিসেবে দেখিয়েছেন, জ্ঞানদাস প্রথমের দিকে সেটা ব্যবহার করলেও পরের দিকে আর ব্যবহার করেননি তত বেশি। আক্ষেপানুরাগের বেশ কিছু পদ তিনি রচনা করেছিলেন, একথা বলাই যায়। আচ্ছা, এবারে আমি তোমাদের থেকে শুনতে চাই কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বলো, মানে যেটুকু তার ব্যক্তিগতটা বললাম, পদ রিলেটেডটা আবার বলছি। আচ্ছা, এনারা কিন্তু এই জ্ঞানদাস আর গোবিন্দ দাস হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের কবি, বিদ্যাপতি আর চণ্ডীদাস ছিল চৈতন্য পূর্ববর্তী যুগের কবি, আর এরা হচ্ছে পরবর্তী যুগের কবি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর যেটা বললাম যে নরোত্তম দাস যে ষোড়শ শতকের শেষ ভাগে যে খেতুরির মহোৎসব যেটা আয়োজন করেছিলেন, সেটার সালটা হচ্ছে আনুমানিক ওই 1581, কোথাও আবার 1601-2ও শোনা যায়, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধ এটাও শোনা যায়। আবার এক্সাক্ট হচ্ছে এক্সাক্টটা জানা যায় না যেহেতু এটা মধ্যযুগ, 1581, আবার কোথাও জানা যায় 1601 কি 2। তো সেই সময় সেখানে জ্ঞানদাস যোগদান করেছিলেন এবং নিত্যানন্দের সঙ্গে ওখানেই প্রভু নিত্যানন্দকে তিনি ওখানেই দেখেন, বাল্যকালেই দেখেছিলেন তিনি। এইবার পদগুলো ডিটেলসে একটু বলে। তার যে অভিসারের পদ রয়েছে, কতগুলো অভিসারের পদ রয়েছে সেটা বলেছি। দানলীলা নৌকবিলাসের পদ রয়েছে, আক্ষেপানুরাগের পদ রয়েছে, নিবেদনের পদ রয়েছে, নিবেদনের পদে অবশ্যই তিনি চণ্ডীদাসকেই ফলো করেছেন। হ্যাঁ, ঠিকই বললাম। আরেকটা হলো যে ভাবোল্লাস, ভাবোল্লাসের পদে রাধার যে কৃষ্ণ প্রেম, বিরহের যে অন্ধকার, তার মধ্যিখানেও যখন আবার মিলনের যে বিরহ হয়েও যখন তার মনে হচ্ছে যে না এবার মিলন হতে পারে, সেই উজ্জ্বল যে দীপ্তি সেটা কিন্তু বারবার পদগুলোর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
দেখো এইটুকু নিয়ে যদি কারোর কোনো জায়গায় সমস্যা থাকে বলো। নেই তো? পদগুলোতে যাই এবারে। এক এক করে ডিসকাস করে দিই। এটা একটা, যেটা বলছিলাম যে তার মধ্যে বাৎসল্য লীলার, শ্রীকৃষ্ণের বাৎসল্য লীলার পদগুলো কিন্তু জ্ঞানদাসের মধ্যে দেখা যায়, সখরসের পদগুলো দেখা যায়। এই যে সাজো সাজো গোয়ালপাড়া, বলরামের সিঙ্গার শব্দে যে গোপিনীদের যে একটা সাজো সাজো রব পড়ে গেছে প্রত্যেকটা ঘরে, যে গাভী গরুরা, ঠিক আছে, গোষ্ঠ যাত্রার আভাস পেয়ে তারা একেবারে ডেকে উঠেছে, ওই যে হাম্বা হাম্বা রব সে উঠিল ঘরে ঘরে। সিংহা বেনু, কারো হাতে পাঁচনির সাজসজ্জা, মানে ওই সজ্জা আর কি, ঠিক আছে, মাঝখানে গ্রামের দিকে যেমন হয়, কৃষ্ণ বলরামকে রেখে চারদিকে তারা বেষ্টনী করে দাঁড়িয়েছে। এই অবস্থায় জ্ঞানদাস এই পদটি লিখেছেন, যেন তারা গোষ্ঠ যাত্রা করছেন। এবার গোষ্ঠ যাত্রার আগের একটা বর্ণনা দিয়েছেন যে যাবেন তিনি, সেই সময় কি কি হতে পারে সেই গোষ্ঠ যাত্রার সময়, আবার যখন যারা যাচ্ছেন তখন এদিক ওদিক থেকে সবাই দেখছে। তার মনে হয়েছে, মানে জ্ঞানদাসের মনে হচ্ছে তিনিও যেন তাদের মধ্যে রয়েছেন, তিনিও এক পাশে রয়েছেন এবং দাঁড়িয়ে থেকে সবকিছু সুন্দরভাবে সামলাচ্ছেন, ঠিক যেভাবে শ্রীকৃষ্ণ যেমন মাঝখানে দাঁড়িয়ে, শ্রীকৃষ্ণ এবং বলরাম যেভাবে মাঝখানে দাঁড়িয়ে সবকিছু সামলাচ্ছেন, তো এখানে তিনিও সেইভাবেই সামলাচ্ছেন। এই পদটা হচ্ছে তার পদ, ঠিক আছে, এটা শক্য রসের একটা পদ, গোষ্ঠ লীলার পদ। এবার আমরা আসি এই জায়গাটা, এখানে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দেওয়া হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ। চূড়াটি বাঁধিয়া উচ্চ, আচ্ছা, এটি কৃষ্ণের রূপ বর্ণনামূলক পদ, তবে রাধার রূপ বর্ণনায় কবি যেমন সবকিছু তিনি যেমন বারবার বর্ণনা দিয়েছেন, কিন্তু কবি এখানে এতটাই মুগ্ধ যে এই বর্ণনায়, মানে শ্রীকৃষ্ণের বর্ণনা দিতে গিয়ে তিনি বোধহয় খুব বেশি কিছু মানে বর্ণনা করতে পারেননি। আচ্ছা, এই জায়গাটা আমি বলবো এইটাই পদটা হচ্ছে শ্রীকৃষ্ণের হবে, ঠিক আছে, এখানে দু ধরনেরই পদ আমরা দেখতে পাই, কিন্তু পার্টিকুলার পদটা এটা শ্রীকৃষ্ণের। এটা একটু ঠিক করে নেবে সবাই যখন প্রিন্ট করবে, এটা শ্রীকৃষ্ণের হবে, ঠিক আছে। চূড়াটি বাঁধিয়া উচ্চ, কে দিল ময়ূর পুচ্ছ, ভালে সে রমণী মন লোভা। অর্থাৎ কি বলছে, ভালে মানে কপালে, ঠিক আছে, মানে শ্রীকৃষ্ণের রূপ, কৃষ্ণের মাথায় উঁচু করে চূড়া বেঁধে কে তাতে ময়ূর পুচ্ছ দিল, তার যে এমন শোভা, যা দেখে সব রমণীর মন, মানে সবাই আর কি তাকে দেখে লোভ হচ্ছে, এরকম ব্যাপার। তার এই দৃশ্য দেখে সবাই যেন লোভ হচ্ছে, এটার কথাই বলা হয়েছে। এই পথটিতে সেটাই বলছি। এবার বলছে যে আকাশের দিকে তাকিয়ে দেখলাম নতুন মেঘে যেন ইন্দ্রধনু শোভা পাচ্ছে, এই যে মল্লিকা মালতী মালে গাঁথনি গাঁথিয়া ভালে, কেবা দিল চূড়াটি বেড়িয়া। এই পদটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, জ্ঞানদাসের একটা গুরুত্বপূর্ণ পদ। আচ্ছা, এখানে একটা শব্দ আছে যেটা হচ্ছে ওই যে হিঙ্গুল গুলিয়া কালার, অঙ্গেকে দিয়াছে গো হিঙ্গুল, মানে পারদ, একটা রক্তবর্ণ কিছু পদার্থ, মানে লাল রঙের লাল রং আসবে, এটা একটা পারদ মিশ্রিত কালার, যেটা হচ্ছে রক্তবর্ণ, এই হিঙ্গুল বলা হয়, এটা একটা রং, পারদ
গন্ধক দিয়ে মিশ্রণ করে এটা তৈরি করা হয়েছে, এই মিশ্রণটা পারদ আর গন্ধ। আচ্ছা, এবার হচ্ছে করবীরে মানে ওই চন্দন ফাগের ফোঁটা, যেটা আমরা ওই ফাগ বলি না বসন্তে যেটা দেখা যায়, তো সেই জিনিস। তো শ্রীকৃষ্ণের কে যেন গুলে দিয়েছে, যেকে মনে হচ্ছে যে ওই কৃষ্ণের অঙ্গে যখন ওই হিঙ্গুলটাকে গুলে দিয়েছে, দেখে মনে হচ্ছে কেউ যেন তাকে রক্ত করবী দিয়ে পুজো করেছে। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের শ্যামবর্ণের সঙ্গে যখন এই দুটোর তুলনা হয়েছে, এই রংটা যেমন ওই দুই জায়গায় যমুনার যে কালো জল হয় সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। তার এমন সুন্দর রূপ। জ্ঞান দাসেতে কয় মোর মনে যে হেন লয়, শ্যাম রূপ দেখি ধীরে ধীরে। ওই যমুনার যে কালো জলের সঙ্গে তুলনা করা হয়েছে, দেখে মনে হচ্ছে কৃষ্ণের রূপ যেন ধীরে ধীরে দেখা, তাকে কি বলবো, এই যে রূপটা মানে ধীরে ধীরে এটাকে আস্বাদন করা যায়, মানে একসঙ্গে নয়, খুব তাড়াতাড়ি নয়, যেন ধীরে ধীরে আস্বাদন করা যায়, সেটার কথা বলা হয়েছে এখানে। একটু একটু করে আমরা যখন কোনো কিছুকে খুব কি বলবো, যখন সেটাকে আমরা একটু একটু করে খাই, কোনো কিছু আস্বাদন করি, মানে তাড়িয়ে তাড়িয়ে দেখার যে বিষয়টা, সেটাই হচ্ছে মূল বিষয়, সেটার কথাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম পদটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? পরের পদে যাই। আলো মুঙি জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে। এটা একটা, এই পরের পদটাও হচ্ছে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ। এটা বারবার তোমাদেরকেই বলতাম এই পদটার কথা। তো জ্ঞানদাসের এই যে এটা একটা কি বলবো প্রকারান্তরে এটাকে হয়তো বলা হয়, যেটা পূর্ব রাগের পদ। তো এখানে খুব সহজ দেশীয় ভঙ্গিতে, এটা পূর্ব রাগেরই পদ, যেখানে শ্যাম রূপ দর্শনের জন্য রাধার এখানে শ্রীকৃষ্ণের রূপটা তিনি দেখতে চাইছেন, তারই এখানে কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে এই যে আলো মুনি জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে। আলো, আলো মানে এখানে এটা একটা সম্বোধন সূচক বাক্য। আলোটা কেন এসেছে, যে ওলো হ্যালো আগেকার দিনে যেমন হতো শব্দগুলো, ঠিক ওই জায়গা থেকে এসেছে। আচ্ছা, মুঙি মানে এখানে হচ্ছে আমি, আমি। জানিলে যাইতাম না কদম্বের তলে। আচ্ছা, এখানে শ্রীরাধার যে জবানিতেই মানে তার যে তার উক্তিতেই যে পদটা লেখা হয়েছে, যেখানে রাধা তার সখীকে বলছেন যে তিনি যদি জানতেন এমন হবে তাহলে কদম তলায় যেতেন না, সেই ছলনাকারী প্রেমিক তার মন চুরি করে নিয়ে গেছে। এই যে জানিলে যাইতাম না কদম্বের তলে, চিত মোর, চিত মানে মন, চিত্ত, এই যে চিত মানে হচ্ছে চিত্ত, এই জায়গাগুলো, এই শব্দগুলো দরকার। চিত মানে হচ্ছে মন, চিত্ত। ছলিয়া মানে ছলনাকারী, নাগর মানে নায়ক, ঘরে যাইতে পথ মোর হইল অফুরান, অন্তরে বিদরে হিয়া কি জানি কি করে প্রাণ। অফুরান মানে যা অসীম, যা অনন্ত, যা ফুরোয় না। তা আমার ঘরে ফেরার পথ অন্তহীন হয়ে উঠলো, ঘরের সঙ্গে আমার অসীম ব্যবধান গড়ে উঠলো, ঘরে ফেরার পথ আর শেষ যেন হতে চায় না।
সেখানে রাধার মন প্রবেশ করেছিল, তিনি বাইরে আসার পথ আর খুঁজে পায়নি। তার বুক ফেটে যাচ্ছে, তিনি বুঝতে পারছেন যে তার প্রাণ থাকবে কি যাবে। কৃষ্ণের কপালে চন্দন দিয়ে যে এঁকে দিয়ে এসেছিলেন তিনি, এই শোভা যা রাধার মনে পড়ল। ঠিক আছে, এই দৃশ্যগুলো এখানে, এই দৃশ্যগুলোই হচ্ছে জ্ঞানদাসের যে রোমান্টিকতা, যেটা বলছিলাম যে জ্ঞানদাসের যে বৈশিষ্ট্য, রোমান্টিকতার যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু এই পদগুলোর মধ্যেই রয়েছে, এই জাতীয় পদগুলোর মধ্যে রয়েছে। অন্যতম বৈশিষ্ট্য বলেছিলাম, এবং তার রোমান্টিকতা মানে একটা রহস্যময়তা, সেটাই এখানে রোমান্টিকতা এবং রহস্যময়তা, এই দুয়ের অপরূপ সংমিশ্রণ ঘটেছে, এই দুয়ের অপরূপ সংমিশ্রণ ঘটেছে, সেটার কথাই এখানে বলা হচ্ছে। এরপর বিখ্যাত, সব থেকে বিখ্যাত পদ, এবং আমি আগেই বলেছি রূপানুরাগের পদেই জ্ঞানদাস হচ্ছে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পিরিতি লাগি থির নাহি বান্ধে। জ্ঞানদাসের যে রূপানুরাগের পদ, ঠিক আছে, এখানে প্রত্যেকটা লাইন আমি যে দাগ দিয়ে দিয়েছি, এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসবে। যেখানে শ্রীকৃষ্ণের রূপ গুণ তাকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে রূপ দেখার বাসনায় তার দুটো চোখ দিয়ে জল পড়ছে। রূপ লাগি, এই যে শ্রীকৃষ্ণের রূপ গুণ তাকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, গুণে মন ভোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পিরিতি লাগি থির নাহি বান্ধে। যে এই জায়গাটা মনে হচ্ছে যে তার প্রত্যেকটা অঙ্গের জন্য যেমন যেন রাধার অঙ্গ কাঁদতে শুরু করেছে, তাকে তার হৃদয়কে স্পর্শ করার জন্য রাধার যেন হৃদয় কাঁদছে, এই জায়গাগুলো বলা হয়েছে। তাই তিনি সখীকে বলছেন তিনি যা ভেবেছেন তিনি তাই করবেন। কৃষ্ণকে দেখেই রাধা যে আনন্দ লাভ করেন তা অনির্বচনীয়। তার দর্শন পেতে শ্রীকৃষ্ণের বা তাকে স্পর্শ করতে গিয়ে তার শরীর যেন ব্যাকুল হয়ে ওঠে। এই জায়গাগুলো গুরুজনদের মাঝখানে, সখীদের সান্নিধ্যে, যেখানেই রাধা থাকুন না কেন, শ্রীকৃষ্ণের কথা যখনই তিনি শোনেন তার শরীর যেন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে, এটাই হচ্ছে অনুরাগ। আচ্ছা, এখানে হলো তারপরে আমরা দেখছি যে দেখিতে যে সুখ উঠে কি বলিব তা, দরস পরশ লাগি আউলাইছে গা। মানে তার সারা শরীরে আনন্দ জেগে ওঠে, সেই আনন্দকে গোপন রাখার জন্য রাধা সব সময় চেষ্টা করেন, সবার সামনে তিনি চেষ্টা করেন, যেটা আমরা দেখলাম যে গুরু গরবিত মাঝে, মানে গুরুজনদের মাঝখানে সখীর সঙ্গে রয়েছেন, ঠিক আছে, তিনি সবসময় সবকিছু কি করছেন, লুকিয়ে রাখার একটা চেষ্টা করেন, কিন্তু তবুও তিনি তার চোখের জলকে আটকাতে পারেন না। বাড়ির লোকেরা সবাই কানাকানি করে, জ্ঞানদাস বলেন যে লজ্জা গৃহে আগুন ধরিয়ে দেবেন, ঠিক আছে, মানে তার এই কথা নিয়ে সবাই কিন্তু কানাকানি করে, কিন্তু তবুও তার কিছু করার নেই। তার প্রেম যে এতটাই ইন্দ্রিয় লব্ধ, আগেই বলেছি ইন্দ্রিয় গ্রাহ্য প্রেমের কথা জ্ঞানদাস বলেছেন, বুঝতে পারছো এবার কেন বলেছেন, আমি প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছি যে কোথায় কি ধরনের তিনি তার বৈশিষ্ট্যগুলো, পদের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। বলো কিছু তোমরা, সবাই একবারে চুপচাপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার হলো অভিসারের পদ। এটা হলো অভিসারের পদ, এটা খুব গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, কিন্তু তবু করে রাখতে হবে, সব লাইনগুলো দরকার নেই, প্রথম 4টে লাইন করলেই হবে, খুব গুরুত্বপূর্ণ নয়, এটা বলেই দিলাম। মেঘ যামিনী অতি ঘন আন্ধিয়ার,
ওইছে সময়ে ধ্বনি করু অভিসার, এটা অভিসারের পদ তো, সেই কারণে যে একেবারে প্রচন্ড অন্ধকার রাত্রে আকাশ মেঘময়, সেই সময় রাধা অভিসারে বেরিয়েছেন। কি মনে হচ্ছে যে চারদিকটা ওইছে সময়ে ধ্বনি করু অভিসার, ওই সময় মানে এমন সময়, ঠিক আছে, চতুর্দিকে ঝলকত, ওই যে দামিনী যে শব্দটা রয়েছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড, 10 দিশ আপি নীল বসনে ধ্বনি সব তনু ঝাঁপি। 10 দিশ আপি মানে 10 দিকটা ব্যপ্ত করেছে, ঝাঁপি, যেখানে রাধা সর্বাঙ্গে নীল বস্ত্রে অন্ধকারের সঙ্গে মিশে যাবেন, এই জায়গাটা। আচ্ছা, ওই যে বরিক্ষত যে শব্দটা রয়েছে, নব অনুরাগ ভরে চলি গেল, মানে 2 4 সহচরী সঙ্গহীন এলো, ঠিক আছে, তার সঙ্গে কি হলো যে প্রবল বর্ষণ হচ্ছে, তার সঙ্গে 2 4 জন সখীও রয়েছে, তাদের নিয়ে নব অনুরাগে মাতোয়ারা রাধা চলে গেলেন। এর মাঝখানেই আমরা দেখছি ওই যে যেটা হচ্ছে বরিক্ষত, ঝড়ো ঝড়ো খরতর মেহ, বরিক্ষত মানে বর্ষণ হচ্ছে প্রচন্ড, মেহ মানে মেঘ, মেহ মানে হচ্ছে মেঘ। এই ওয়ার্ড গুলো জানতে হবে কিন্তু, মিনিং গুলো যদি আসে খুব মুশকিল হয়ে যাবে। মেহ মানে মেঘ, আর তারপরে হচ্ছে যে ওই বরিক্ষত মেহ মানে মেঘ থেকে প্রচন্ড মানে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, তার মধ্য দিয়ে রাধা যাচ্ছেন অভিসারে। নাহেরিয়া নাহ নিকুঞ্জুক মাঝে মাঝো জ্ঞানদাস চলু যাহা নাগরু বাজো, অর্থাৎ নিকুঞ্জের মাঝখানে তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন না, তিনি রাধা গিয়ে যেখানে সংকেত, যেখানে তার যাওয়ার কথা সেই সংকেত যুক্ত স্থানে তিনি পৌঁছে গেলেন, গিয়ে দেখতে পেলেন না, তখন তার হয়ে কবি জ্ঞানদাসী যেন কৃষ্ণের সন্ধানে চললেন। এইরকম একটা পটভূমিকায় অভিসারিকা রাধার যে কৃচ্ছ সাধন, তার যে জীবনে এত মানে স্যাক্রিফাইস যেটাকে আমরা বলে থাকি, সেই জায়গার মধ্য দিয়ে এই পথটা উঠে এসেছে। এই যে মেহ মানে হচ্ছে মেঘ, হ্যাঁ, এটা হলো ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। মেঘ জামিনী আগেই বলেছি যে মেঘাবৃত অন্ধকার রাত্রি। ও আন্ধিয়ার মানে অন্ধকার আর কি, প্রচন্ড, ওইছে সময় মানে ওই সময়, এমন একটা সময় যাচ্ছে। আর খরতর, খরতর মানে বরিক্ষত, আর খরতর যেটা হলো বরিক্ষত মানে বর্ষণ হচ্ছে, আর খরতর মানে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, এটা মানে বর্ষণ, এটা হচ্ছে বৃষ্টি, আর এই খরতরটা হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। এরপরে কোন পদটা, এরপরে হচ্ছে এতগুলো পদ এই সপ্তাহে দিতে পারবে? নৌকা বিলাসের পদ নেব এই সপ্তাহে না পরের সপ্তাহে নেব, কোনটা মানে এই পার্টিকুলার টপিকটা? ম্যাম, বৈষ্ণব পদাবলী থেকে চণ্ডীদাস আর বিদ্যাপতিটা নিয়ে নিন আগে। আচ্ছা, মানে অর্ধেক অর্ধেক করে নেব, ঠিক আছে আর তাই। জ্ঞানদাস আর গোবিন্দ, হ্যাঁ, একসঙ্গে 4 জনকে দিতে পারবো না, সব ভুলে যাবো। ওটাই তো দরকার ছিল, পদগুলো যে আছে। ঠিক আছে, আগে হ্যাঁ, ওইখানেই তো সমস্যা ম্যাম, না আগে দুটো দুটো করেই দাও, তারপর আবার 4টে নেক্সট। পদগুলোতেই সমস্যা। হ্যাঁ, প্রশ্ন তো ওখান থেকেই হবে, কারণ ওই কে কত সালে জন্মগ্রহণ করেছে তার মধ্যে চণ্ডীদাসের তো সময়খানি ঠিক নেই।
আর কোথায় জন্মগ্রহণ করেছে ও তো ইজি ব্যাপার, সবাই উত্তর দিয়ে দেবে, আবার তার উপর অপশন দেওয়া থাকে। হ্যাঁ ম্যাম, পদ থেকে প্রশ্ন আসবে আর ওই বিভিন্ন মানুষজন যে মন্তব্যগুলো করেছেন ওইগুলো। অপশন ব্যাপারটাই না তুলে দেওয়া উচিত। তবে ঠিকঠাক ভাবে পরীক্ষার মান নির্ধারণ করা সম্ভব, যেটা বিসিএস এর ক্ষেত্রে হচ্ছে, বুঝতে পেরেছে যেটা শেষ করে দিচ্ছে। আচ্ছা চল পরেরটা, নৌকা বিলাসের পদ। নৌকা বিলাসের পদ, এই যে এর আগে একটা পদ ছিল যেটা হচ্ছে ওহে নবীন নে হে, ঠিক আছে, এই পদটা ওহে নবীন, এই পদটা থেকে এটা অনুপ্রাণিত হয়েছে, ওহে নবীন নে হে। এটার দ্বারা এটা অনুপ্রাণিত হয়েছে। মানস গঙ্গার জল, মানে রাধা এবং তার সখীরা কৃষ্ণের নৌকোয় ওঠার পর মানস গঙ্গার জলে দুকুল ছাপিয়ে ঢেউ উঠল। মানস গঙ্গার জল ঘন করে কলকল, দুকুলে বহিয়া যায় ঢেউ, দুকুলে বহিয়া যায় ঢেউ, গগনে উঠিল মেঘ, পবনে বাড়িল বেগ, মানে বাতাস জোরে জোরে বইছে, আকাশে মেঘ দেখা দিয়েছে, তরণী রাখিতে নাই কেউ। তাহলে এমন একটা অবস্থা, মানস গঙ্গার জল দুকুল ছাপিয়ে ঢেউ উঠেছে, জলের কলকল শব্দ হচ্ছে, গগন মানে আকাশে মেঘ উঠেছে, প্রচন্ড কালো মেঘ, আর বাতাসের সেই সঙ্গে বেগও বেড়েছে, স্বাভাবিক যেমন ঝড় উঠলে যেমন হয়। তো নৌকো সামলানোর মতো কেউ নেই। এরকম অবস্থায় বলছে, দেখো সখী নবীন কান্ডারি শ্যামরায়, কখন না জানে কানো বাহিবার সন্ধান, জানিয়া চড়িলু কেন নাই। বলছে যে যে দেখো শ্যামরায়, রাধা ভয় পেয়ে গেছে, সখীদেরকে বলছে কৃষ্ণ তো নবীন কান্ডারি, সে তো সদ্য চালাতে শিখেছে, কৃষ্ণ কি করে নৌকো চালাতে হয় জানেই না। তো এটা জেনেও কেন রাধারা তার নৌকোয় চাপলেন, এটা নিয়ে রাধা তো প্রচন্ড আক্ষেপ করছে। এবারে কি হবে, নৌকো কি করে চালাতে হয় সে জানে না, তার নৌকোয় চেপে বসা হলে এতে মারাত্মক বিড়ম্বনা। অথচ নাবিকের কোনো ভয় নেই, মানে শ্রীকৃষ্ণ, তার কোনো কিন্তু ভয় নেই। ন্যায়ার নাহিকো ভয়, এটা নাবিক, নায়ার, নায়ার হচ্ছে নাবিক। হাসিয়া কথাটি কয়, কুটিল নয়নে চাহে মরি, ভয়েতে কাঁপিছে দে, এজালা সহিবে কে, মানে মানে দেখে আর আরো হাসছে, কুটিল নয়নে মানে কি বলবো, যেটাকে আমরা অনেক সময় চোখ ভুরু জড়ো করে যেভাবে করি, হাসি বা কিছু ওই জাতীয়। ভয়েতে কাঁপিছে দে, এজালা সহিবে কে, রাগে তো প্রচন্ড রেগে গেছে রাধা, কান্ডারি ধরিতে চায় করি, অকাজে দিবস গেল, বলছে কাজ তো কিছু হলো না, দিনটাই গেল, নৌকো নাহি পার হইল, পরাণ হইল পরমাদ, প্রমাদ মানে থেকে পরমাদ এই শব্দটা এসেছে, প্রাণ নিয়ে একরকম প্রমাদ দেখা দিয়েছে। জ্ঞানদাস কহে সখী, থির হইয়া থাকো দেখি দেখি, এটা ওই পরমাদ এই শব্দটা স্বরভক্তি বিপ্রকর্ষ থেকে এসেছে। এখন না ভাবিও বিষাদ, ঠিক আছে, বলছে এখন আর দুঃখ করে কাজ নেই। তো বিরক্ত হয়েছে রাধা, বলছে তার সারা শরীর কাঁপছে, অথচ নাবিক তাকে আলিঙ্গন করতে চাইছে, সারাদিন অকাজে কেটে গেল, এখনো নৌকো পার হওয়া গেল না। এইরকম একটা দৃশ্য, নৌকো বিলাস করছেন তারা, সেখানে সেখানেই রোমান্টিকতা আছে, সেই পারাপারের মধ্যেই আবার আধ্যাত্মিকতা আছে। কোন জায়গাটা আধ্যাত্মিকতা হচ্ছে, যে মানস গঙ্গার জল, তো ওই পার্টিকুলার ওই জায়গা। তো নৌকো বিলাসের এই পথটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবারে আসবো যে পথটায়, সেটা হলো এই যে মনের মরম কথা, তোমারে কহিয়ে এথা, পূর্বরাগের পদ যদিও এটা, ঠিক আছে।
পূর্বরাগের পদ কিন্তু এখানে বিরহ রয়েছে, কারণ এখানে স্বপ্নে মিলন প্রকৃত মিলন নয়, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। রাধিকা যিনি স্বপ্নে মিলনের মানে মিলনটাকে দেখছেন, তার যেই স্বপ্নটা ভেঙে গেল, তার কি হলো, কষ্ট হলো, তার মধ্যে বিরহ জাগলো। তখন রাধা রাধা সখীকে বলছেন, ঠিক আছে, যে তিনি স্বপ্নে শ্যামকে দেখেছেন, শ্যাম ছাড়া তিনি আর কারোর নন। শ্রাবণ মাসের একটা বর্ষণ মুখর রজনী, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, যা হয় ময়ূর ডাকছে, ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, কোকিল। আমরা ওই কেন বলছি, এই যে দৃশ্যটা, এই যে প্রকৃতি চেতনা, যেটা চণ্ডীদাসের মধ্যেও দেখা যায়, আবার এই সেম ব্যাপারটা জ্ঞানদাসের মধ্যেও দেখা গেছে। তাহলে চণ্ডীদাসের মধ্যে যেটা দেখা যায় সেটা জ্ঞানদাসের মধ্যেও দেখা গেছে, এই কারণেই বলা হচ্ছে এটা, এই প্রকৃতি চেতনার বিষয়টা। এই যে কোকিলের কথা বলা হচ্ছে, ব্যাঙের কথা বলা হয়েছে। এখানে অনেকগুলো শব্দ রয়েছে, যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ঝিঝা ঝিনি কি বাজে, ঠিক আছে, ওই যে ঝিল্লি, ডাহুকির ডাক, গরজে, গরজে শব্দটা ওই ডাহুকির ডাক, ডাহুকি ডাকে গরজে, স্বপ্ন দেখিনু হেন কালে, এই জায়গাটা। ভেকেরা মানে দাদুরি মত্ত হয়ে শব্দ করছে, ভেক। তারপর পাহাড় চূড়ায় ময়ূর রয়েছে, ময়ূরের ডাকের কথা বলা হয়েছে। তাহলে ঝিঝি ডাকছে, ডাহুকির ডাক শোনা যাচ্ছে, ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, কোকিল ডাকছে, ময়ূর ডাকছে, এদের সবার কথা বলা হয়েছে, একটা সুন্দর প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে। রাধার পায়ের তলায় বসে অঙ্গ স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধা যেন ওই স্পর্শতে আত্মহারা হয়ে গিয়েছিলেন। তিনি নিজেকে শ্যামের কাছে ধরা দিতে চাইলেন, ঠিক তখনই কি হলো, তার সমস্ত স্বপ্নটা ভেঙে গেল। এরকম একটা অবস্থায়, মত্ত অবস্থায় তার সমস্ত স্বপ্নটা ভেঙে গেল। এইখানে এই পথটার কথাই বলা হয়েছে। মরমে পৈশল সেই, হৃদয়ে লাগলো দেহ, শ্রবণে ভরলো সেই বাণী, দেখিয়া তাহার রীত যে করে দারুণ চিত, দেখিয়া তাহার রীত যে করে দারুণ চিত। ঠিক আছে, এখানে আমরা দেখছি এখানে রোমান্টিকতার তো একটা বিষয় রয়েছে। আগেই বলেছি তার কল্পনা, কল্পনা এবং রোমান্টিকতা, এই দুটো যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এমন একটা পটভূমিকায় রাধা স্বপ্নে এমন একজন পুরুষকে দেখছেন, রাধা ভাবছেন যে তিনি কেবল সেই পুরুষেরই, সেই পুরুষ বাইরে থাকলেন না, যেন তার মনের মধ্যে প্রবেশ করল। তার আচরণ দেখে রাধার মন যেন চঞ্চল হয়ে উঠেছে। সেই পুরুষ রূপ তার কাছে যেন সমুদ্রের মতো, তার মুখের আভা যেন, কি বলবো, যেন চন্দ্রকেও পরাজিত করেছে, এটাই মনে হয়েছে রাধার কাছে। তো বলছেন যে গলায় তার মালতীর মালা দুলছে, রাধার পায়ের কাছে বসে সে রাধার গায়ে হাত দেয় আর বলে, আমাকে কিনে নাও। এই জায়গাটা, এই যে বসি মোর পদতলে, গায়ে হাত দেই ছলে, আমা কিনো বিকাইলু বলে। তো সেই জায়গাটায় তার শ্রীকৃষ্ণের সঙ্গে তার যে আলিঙ্গন, তার যখন শ্রীকৃষ্ণ তার অধর স্পর্শ করছে সেটা তিনি অনুভব করছেন, তাতে তার লজ্জা বা এই ধরনের সেগুলো সব বিলুপ্ত হচ্ছে। জ্ঞানদা সেই অপূর্ব চিন্তা করেছেন, ঠিক তখনই রাধা বলছে যে তার স্বপ্নটা ভেঙে গেল, এই দৃশ্যটা। আচ্ছা, এবার হচ্ছে এই আক্ষেপানুরাগের এই পদগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, তবু বলে দিচ্ছি যে বন্ধুর লাগিয়া সব ত্যাগিলু, এই পদগুলো যে খুব গুরুত্বপূর্ণ তা নয়, তবে তিনি আক্ষেপানুরাগের বেশ কিছু পদ লিখেছিলেন বলে এটা পড়িয়ে দেওয়া।
লোকে অপযশ কয়, ঠিক আছে, মানে শ্রীকৃষ্ণের জন্য যে শ্রী রাধিকা যে সবকিছু ছেড়ে দিচ্ছেন, তার জন্য লোকে তাকে কি করে, তাকে তাকে অনেক বাজে কথা বলে। সেটার কথাই তিনি বলছেন যে তাকে অনেক বাজে কথা বলে, সেই জন্য তাকে অনেক কথা শুনতে হয়। এই জায়গায় আরেকটা বলবো, ওই যে যেটা হচ্ছে এই পথটা রয়েছে যে এ ধন আমার লয় অন্যজন, ইহা কি পরাণে সয়, সই কত না রাখিব হিয়া, আমার বন্ধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। এই লাইনটা গুরুত্বপূর্ণ। আমার বন্ধুয়া আন বাড়ি যায়, মানে আমার সামনে দিয়েই আমার যে প্রিয় সে অন্য কোথায় চলে যাচ্ছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। এই জায়গাটা এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসে। আর একটা হলো মনের মরম কথা শুনলো সজনী, এটাও আক্ষেপানুরাগের পথ, কিন্তু এই পথটা এমনিতে মাস্টার্সে পড়ানো হয়, ঠিক আছে, টেক্সটে আছে এটা। এখানে বলা হচ্ছে এটা আক্ষেপানুরাগের পথ, কিন্তু এটা আমি বললাম যে মাস্টার্সে পড়ানো হয়, এটা টেক্সটে আছে। সখীকে দেখে রাধা তার গভীরতম অনুভবের কথা শোনাচ্ছেন। তিনি দিন রাত্রি তার শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে, ওই যে শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী, চিতের আগুনই কত চিতে নিবারিব, মানে মনের মধ্যে, এই যে মনের মধ্যে আর কত মনের আগুন আর কত মনের মধ্যে চেপে রেখে দেবো, এটা তো আর মানে রাখতে পারছি না, যেন মনে হচ্ছে তার কঠিন প্রাণ বেরিয়েই না যায়, এই অবস্থার কথা বলা হয়েছে। কোন বিধাতা রাধাকে কুলবতী করে সৃষ্টি করেছেন তা রাধা জানেন না, সেই বিধাতার বিরুদ্ধেই রাধার যেন আক্ষেপ বাণী, ঠিক আছে, বিধাতার বিরুদ্ধে তার আক্ষেপ বাণী। শেষ পর্যন্ত জ্ঞানদাসী যেন রাধার হয়েই সখীকে বলছেন, শেষ পর্যন্ত কৃষ্ণের প্রেমের জন্য রাধা যেন যমুনায় না শেষ পর্যন্ত প্রবেশ করেন, ঠিক আছে, তাকে যেন না, তার রূপ পিপাসা এখানে যেন প্রধান হয়ে উঠেছে, তাকে না শেষ পর্যন্ত তাকে ত্যাগ, তার শরীরটাই না ত্যাগ করতে হয়। এই পথটা এটাই। আর বধূ তোমার গরবে গরবিনী হাম, এটা আছে, এই লাইনটা না এখানে আমি লিখে দিয়েছি, শেষ লাইনটা, এটা নিবেদন পর্যায়ের পদ, জ্ঞানদাসের লেখা, নিবেদন পর্যায়ের পদ এটা, ঠিক আছে। জ্ঞানদাস যে চণ্ডীদাসের ভাবশিষ্য, সেটা এই পদের মধ্য দিয়ে একদম সহজ সরল পদ। রাধা কৃষ্ণের গরবে গরবিনী, তার রূপেই রূপবতী, তিনি সবসময় সবকিছুতে শ্রীকৃষ্ণকেই পেতে চেয়েছেন। এমন রাধার মনে হয় যে শ্যামের চরণ, এই যে দেখা দেখা এখানে বলছে যে হেন মনে করি ও দুটি চরণ সদা লইয়া রাখি বুকে, শ্যামের চরণ মানে শ্রীকৃষ্ণের চরণ যেন তিনি সবসময় তার বুকের মধ্যেই রেখে দিতে পারেন। রাধা শ্যামের জন্য কুল শীল মান মর্যাদা সবকিছু ত্যাগ করেছেন, সবকিছু ত্যাগ করেছেন। অন্যের আছয়ে অনেক জনা, আমার কেবল তুমি, বলছে আপন, মানে আজকে ফলে আপন জন বলে তার কেউ নেই, শুধুমাত্র তার শ্রীকৃষ্ণই রয়েছে। পরাণ হইতে শত শত গুণে প্রিয়তম পরিমাণ, নয়নের অঞ্জন অঙ্গের ভূষণ তুমি সে কালিয়া চান্দা, অর্থাৎ সেই শ্যামকেই রায় নিজের প্রাণের থেকেও প্রিয়, এ কথা বলেছেন। শ্রীকৃষ্ণ যেন তার চোখের কাজল, নয়নের অঞ্জন চোখের কাজল, অঙ্গের ভূষণ, অর্থাৎ রাধা একান্ত ভাবে যে প্রেমের যে গভীরতা, খুব সহজ এই পথটা, সেটাই বলে দিয়েছে যে চণ্ডীদাসের যে আমরা সহজ সরল যে পথটা দেখতে পাই, তারই যেন একদম এই পথটার মধ্যে জ্ঞানদাস সেটাকেই যেন তুলে ধরেছেন, এই কারণেই তিনি সার্থক ভাবশিষ্য।
তার প্রেম ভাব এখানে তিনি যে শ্রীকৃষ্ণের প্রতি পুরোপুরি ভাবে নিজেকে নিবেদন করেছেন, সেই প্রেম ভাব যেন কোথাও এই পথটির মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে। কিন্তু তবুও এর পথটির মধ্যে একটা স্বাতন্ত্রতা রয়েছে, একটা মৌলিকতা রয়েছে, এ কথা বলাই যায়। নিবিড় একটা বন্ধনের তিনি পরিচয় দিয়েছেন, যে তুমি সে কালিয়া চান্দা, মানে কালো বলে শ্রীকৃষ্ণকে এই পরিচয়টা দেওয়া হয়েছে। বোঝাতে পারলাম? হবে তো এবার সবকটা পদ? আশা করি হয়ে যাবে। আর এখানে ওই পথটার মধ্যে দিয়ে বলে দিলাম ওই লাইনটা, যে আমার বন্ধু আন বাড়ি যায়, মানে আমারই বন্ধু আমারই আঙিনা দিয়ে অন্য নারীর কাছে যাচ্ছে, এই লাইনটা। যে সখীর কাছে রাধা আক্ষেপ করেছে যে বন্ধুর জন্য, কৃষ্ণের জন্য তিনি সব ত্যাগ করেছেন, এই পথটার মধ্য দিয়ে সব ত্যাগ করেছেন। লোকে এজন্য তাকে খারাপ কথা বলে, তার নিন্দে করে, তবুও তিনি যখন দেখেন যে তিনি বলছেন যে তিনি কি করে ধৈর্য ধরে থাকবেন, তারই বন্ধু মানে তার প্রিয় তারই আঙিনা দিয়ে অন্যের বাড়ি চলে যাচ্ছে। যেদিন তিনি নিজের চোখে কৃষ্ণকে অন্য নারীর সঙ্গে কথা বলতে দেখবেন, তিনি বোধহয় সেদিনকে মাথার চুল ছিঁড়ে, ওই যে কেশ ছিঁড়ি পেলি বেশ দূর করি ভাঙ্গিব আপন মাথা, তিনি বলছেন নিজের মাথাই ভেঙে ফেলবেন। কৃষ্ণের হৃদয় যে কেন এমন করেছে রাধা জানেন না সেটা। সে কে? সে কে যে কৃষ্ণকে ভুলিয়ে দিয়েছে রাধার থেকে? রাধাই শ্যামের সর্বস্ব, শ্যাম ও রাধার প্রাণ, এটাই বলা হয়েছে। বলো, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলো। আছে?